স্বাগত ডিবিসি নিউজের শুক্র শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর থেকে সীমান্তে কিছু মানুষকে ঠেলে পাঠানোর চেষ্টা চলছে। বিজিবি এবং স্থানীয় জনতার বাধায় দৃশ্যত এই চেষ্টা ব্যর্থ হলেও থেমে যায়নি। এমন অবস্থায় দিল্লিতে বিএসএফ এর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় ব্যবস্থার দাবি তুলেছে বিজিবি। ভারতের নতুন হাইকমিশনার বাংলাদেশে পা রেখে অবশ্য বলেছেন দুই দেশের জনগণের ভালো হয় এমন উদ্যোগ নেবেন তিনি। এ ভালোটা আসলে কি? হঠাৎ পুশিন বেড়ে যাওয়ার পেছনে অন্য কোনো কারণ নেই তো? পুশিন সীমান্ত হত্যা আদৌ থামবে কি? আজকের তাই বিষয় নির্ধারণ করেছি পুশিনের নেপথ্যে আসলে কি। প্রযুক্তি বাংলাদেশে আজকের আলোচনায় স্টুডিওতে অতিথি হিসেবে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিশ্লেষক অধ্যাপক ডক্টর আমেনা মহসিন এবং আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ। দুজনকে স্বাগত জানাই আজকের আলোচনায়। মোটামুটি আমি একটা মুখবন্ধে যতটুকু বলার চেষ্টা করলাম মুন্সি ফয়েজ, পেছনের কারণটা কি আমরা একটু আঁচ করতে পারি? কারণ 5ই আগস্টের পরে যে তলানিতে সম্পর্ক নেমে গিয়েছিল বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, তারাও বলেছিল নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরে সম্পর্কটা ভালো হবে, আমরাও খুব আশায় ছিলাম। কিন্তু নির্বাচিত ক্ষমতায় আসার পরে 3 মাস 3.5 মাস পার হওয়ার পরে আবার একটা নতুন চাপ। আমি জানি না এটার পিছনে অন্য কোনো কারণ আছে কি? কারণ খুঁজতে গেলে অনেক কিছু হয়তো খোঁজা যায়, তো মূল কথা হচ্ছে যে আমি বুঝতেছি যে বর্তমানে যে ইয়েটা তৈরি করা হচ্ছে, চাপটা তৈরি করা হচ্ছে, সেটার দুটো লক্ষ্য আছে। মূল লক্ষ্যটা আমার কাছে মনে হয় যে ভারতের যে বর্তমান সরকার কেন্দ্রে এবং এখন পশ্চিমবঙ্গে তাদের যে কনস্টিটিউয়েন্সি আছে, তাদের যে ভোট ব্যাংক আছে, যেসব প্রতিশ্রুতি দিয়ে তারা এসেছিলেন ক্ষমতায়, যেসব প্রতিশ্রুতির তার মধ্যে একটা প্রতিশ্রুতি ছিল যে অবৈধ অভিবাসীদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সেইটা যে তারা খুব সিরিয়াস, তারা এটা তারা মিন করেন, সেইটা বোঝানোর চেষ্টা করা। কিন্তু সত্যি কি তারা এ পর্যন্ত খুব বেশি অনেক লোককে কি পাঠিয়েছেন? খালি মুসলমান, আরো অনেক কিছুতে আছে, বৌদ্ধ আছে, সেখানে অনেক খ্রিস্টানও আছে। ওখানে তখন তারা যখন তাদের দেশে করেন, ওখানে মূলতই মুসলমান ধরেই নেওয়া হয়। জি, ওখানকার জনগণ, ওখানকার যে জনগোষ্ঠী আছে, তারা ধরেই নেয় তাদের যে মূল ভোটার্স, যে মুসলমানদেরকে পাঠানো হবে, বাঙালি মুসলমানদেরকে। তার কারণ কি? যে এদের বিরুদ্ধে তাদের একটা বিদ্বেষ আছে। আর এই ইয়েটা তো তৈরি করা হয়েছে। এই বর্তমান যে সরকার বিজেপির এবং শুভেন্দু অধিকারীর যে সরকার, তারা তো এইগুলোকে মানুষের মনের মধ্যে এগুলোকে ঢুকিয়ে দিয়েছে, মানুষের মনকে বিষিয়ে দিয়েছে। তো মানুষ ওইটাই মনে করে, ওখানকার মানুষ মনে করে হ্যাঁ, এখান থেকে মুসলমানদেরকে ফেরত পাঠানো, বাঙালি মুসলমানদেরকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হবে, এইটাই তারা মনে করে। তো সেই তাদের মনের মধ্যে ওইটা ঢুকাইছে। এখন তাদেরকে ওইটা তো দেখাইতে হবে যে আমরা দেখো এটা করতেছি। কিন্তু আসলে কি তারা সিরিয়াসলি কখনো, এটা তো অনেক বছর আগের থেকে তারা এরকম বলে আসছে, করতেছে। তো কয়জন মানুষকে সত্যি সত্যি তারা ফেরত পাঠিয়েছে? আর একটা কথা হলো, তারা চেষ্টা করলে যে ফেরত পাঠাতে পারবে তা তো নয়, আমরা তো নিশ্চয়ই বাধা দেব। কোনো যদি থাকে যে সত্যি সত্যি যে অবৈধ অভিবাসী যদি থাকে, তো সেটা ফেরত পাঠানোর একটা আন্তর্জাতিক রীতিনীতি আছে, আইন কানুন আছে, এবং দুই দেশের মধ্যে চুক্তি ইত্যাদি আছে। সুতরাং ইচ্ছা করলে এরকম ধাক্কা দিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া যায় না। এটা একেবারেই অনেক দিন আগের, যখন অসভ্য ছিল সব পৃথিবী, তখন এগুলো চলতো, এখন এগুলো চলে না। সুতরাং সেটা তাদেরকে বোঝাতে হবে, তারা বোঝে। কিন্তু তারপরে তাদের অভ্যন্তরীণ যে কনস্টিটিউয়েন্সি আছে, যে যাদের জন্য তারা এটা করে, এটা এক ধরনের লোক দেখানো কাজ, সেটাই আমি মনে করি মূল কারণ। দ্বিতীয় কারণও একটা আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের উপরে সবসময় একটা চাপ তৈরি করে রাখা, যাতে বাংলাদেশকে বিভিন্ন বিষয়ে, বাংলাদেশের সাথে এখন অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের আলাপ আলোচনা চলছে। সীমান্ত বিষয়ে আলাপ আলোচনা, এমনকি অভিবাসীদের বিষয়ে আলাপ আলোচনা, পানির বিষয়ে আলাপ আলোচনা, পানির বিষয়ে আলাপ আলোচনা। খালি পানির শুধুমাত্র গঙ্গা নয়, গঙ্গার পানির ইয়েটা শেষ হয়ে আসছে, ওটাকে নবায়ন করার ব্যাপার আছে। তারপরে তিস্তা আছে, তারপরে বর্ডারে অনেক কিছু আছে, বর্ডারের যে ব্যবসা বাণিজ্য এই সব কিছুর মধ্যে তারা এই চাপ সৃষ্টি করার মধ্যে বাংলাদেশকে একটু নমনীয় করে নিতে পারে কিনা, এরকম একটা উদ্দেশ্য তাদের থাকতে পারে বলে আমি মনে করি। এটার পিছনে আরও একটা কারণ, বিভিন্ন জন বলে, আমি জানি না, আমেনা মহসিন যদি একটু পরিষ্কার করেন। শেখ হাসিনার সেখানে থাকা, তাকে ফেরত পাঠানো, তার জন্য দাবি, অন্তর্বর্তী সরকার চিঠি দিয়েছে, এই সরকারও বলেছে যে তারাও চেষ্টা করছে।
এটারও একটা কোনো কারণ থাকতে পারে কিনা পিছনে? ওই যে চাপগুলো যেটা বললো, চাপের সঙ্গে এটা আমি অ্যাড করলাম। না, ধন্যবাদ আপনাকে। দেখেন, যখন অ্যাম্বাসেডর মুন্সি ফ্যাজ বলছিলেন বাংলাদেশকে বিভিন্ন বিষয়ে চাপে রাখা, সো বিভিন্ন বিষয়ের মধ্যে তো একটাই বিষয় শেখ হাসিনা ওখানে আছেন, সেটাও তো একটা বিষয়, তাই না? বাংলাদেশের জন্য বা বাংলাদেশের আমাদের ডোমেস্টিক পলিটিক্সের জন্য সেটা ইস্যু। এবং আমরা দেখেছি এই সরকার কিন্তু সেটা নিয়ে তেমন কথাবার্তা বলেনি। তারা যেটা বলেছে যে আমরা লিগ্যাল প্রসিজারটাকে ফলো করব সেই জায়গাটা। সো ওই মানে আপনি যখন কাউকে চাপে রাখেন না, তখন আপনার ওই অ্যাটেনশনটা ডাইভার্টেড হয়ে যায়। সো সেই জায়গাগুলো আছে। আবার ভূ রাজনীতির অনেকগুলো ব্যাপার আছে, কারণ বাংলাদেশ এখন ইন্ডিয়ার জন্য, ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষভাবে আগেও ছিল, এখন আরও বেশি হয়ে আসছে, বিকজ ওরা বিএনপিকে তো এমনিই তারা ধরেই নেয় যে বিএনপি ঠিক ভারত বিরোধী না হলেও বা এখন ভারতপন্থী না, সেটা সেভাবেই যদি ইফ আই টোন ডাউন মাই ল্যাঙ্গুয়েজ। কারণ আমার মনে হয় এখন বিরোধিতা করে মানে এই বিএনপির মধ্যেও আমরা কিছু চেঞ্জেস দেখছি। মানে একটা পার্টির কিন্তু সবসময় যে বৈশিষ্ট্যগুলো একই ধরনের থাকে তা না। আপনি 90 দশকের রাজনীতির সাথে বা আন্তর্জাতিক প্রেক্ষাপটের সাথে আজকের প্রেক্ষাপটটা তো ভিন্ন। তো সময়ের সাথে তো পার্টিকুলারলি আমরা যেরকম ডোমেস্টিক পলিটিক্সে আমাদের চেঞ্জেস আছে, সেভাবে ইন্টারন্যাশনাল পলিটিক্সেও চেঞ্জেসগুলো আসে। আরেকটা হলো যে একটা বিরাট ফ্যাক্টর হলো যে জামাত ইজ আ পোটেন্ট মানে ফ্যাক্টর ফর দ্যাম। এটা একটা মেজর, এবং জামাত এখন মেজর অপোজিশন পার্টি। সো এই যে একটা মেজর অপোজিশন পার্টি, এবং এই ধরনের ভয়টাও আছে যে সামনে নির্বাচন যখন বাংলাদেশে হবে, তখন ইকুয়েশনগুলো কোন দিকে যেতে পারে না যেতে পারে, এগুলো সবই কিন্তু তাদের ক্যালকুলেশনের মধ্যে আছে। সো বাংলাদেশের ডোমেস্টিক কনটেক্সটে আমাদের ডায়নামিক্সগুলো তো একেবারেই টোটালি পরিবর্তিত একটা ডায়নামিক্সের মধ্যে ওরা এখন অপারেট করছে। শুধু তা না, বিশ্ব রাজনীতিরও তো একেবারেই অন্য একটা চিত্র আমরা দেখতে পারছি। একদিকে আমরা ইরানের ব্যাপারটা যদি দেখি, ইরান, ইসরায়েল, ইউএস, সেই জায়গাগুলোতে চলছে যুদ্ধ। তারপরে ধরেন রোহিঙ্গা ইস্যুটা এখনও একেবারেই সমাধানে হয়নি। তারা তো পুষিয়ে শুধু আমাদেরকে টার্গেট করেছিল তা না, তারা তো রোহিঙ্গাদেরকেও, আমাদেরকে বলতে আমি বুঝাচ্ছি যে বাঙালি মুসলমান, তো আমি একেবারেই মনে করছি না যে তারা বাংলাদেশি। বাংলাদেশের কিন্তু লং স্ট্যান্ডার্ড পলিসি আছে, দ্যাট আপনি যদি প্রমাণ করতে পারেন যে এরা বাংলাদেশের নাগরিক কাগজপত্রের মাধ্যমে, বাংলাদেশ উইল টেক দ্যাম ব্যাক। কিন্তু আপনি ওনাকে এই প্রশ্নটা খুব মানে যেটা বলেছিলেন যে বাঙালি তারা শুধু মুসলমানদেরকে যে টার্গেটটা করছে, দেখেন যখন সিটিজেনশিপ অ্যাক্ট হয়েছিল তখনও কিন্তু মুসলিমস ওয়ার টার্গেটেড। ওখানে কিন্তু ক্লিয়ারলি ছিল যে ওরা অন্য ধর্মে যারা আছে তাদেরকে তারা কিন্তু প্রোটেকশনটা দেবে। সো এই যে এক ধরনের একটা হিন্দুত্ববাদী দল যেটা ধরেন ধর্ম নিয়েই রাজনীতি করে, সেইটা একটা সেই কারণেই তারা বাঙালি মুসলমানদেরকে টার্গেট করছে। এবং এরকম ধরেন বহু আছে যারা জেনারেশনের পর জেনারেশন ওখানে থেকেছে, যাদের কাছে আধার কার্ড আছে, সব কিছুই আছে, কিন্তু যেরকম ধরেন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি জাস্ট, যে ধরেন আপনার যেটা মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে যে বৈবাহিক মানে বিয়ের পরে নামটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, সেই গ্রাউন্ডেই কিন্তু তারা বাদ পড়ে যাচ্ছে। সো এবং তাদের কাগজটাকে তারা নাকচ করে দিচ্ছে। সো এই যে তাদের পলিসি ডিটেনশন, ডিলিট, ডিপোর্ট, এই ট্রিপল ডিটা মানে একটা অদ্ভুত ব্যাপার। মানে আপনি তো প্রথমেই অ্যাজিউম করে নিচ্ছেন। সো ইট ইজ ভেরি আনফর্চুনেট যে এরকম একটা সিচুয়েশন আমাদের ফেস করতে হচ্ছে, পার্টিকুলারলি ফ্রম আ নেবারিং কান্ট্রি, এবং যেখানে ভারতের হলো নেবারহুড ফার্স্ট, ওদের একটা প্রোক্লেম পলিসি আছে। এবং এই সমস্ত ইকুয়েশনগুলোকে সামনে রেখে আমার মনে হয় বাংলাদেশের এখন খুবই মানে সতর্ক এবং খুবই
যেটা আমরা কিন্তু জিরো সাম গেমের দিকে আমি কখনো বলি না যে আমাদেরকে যেতে হবে, বাট এমন মানে খুব ডিপ্লোম্যাটিক্যালি এবং খুবই কৌশলে আমাদের এগোতে সতর্ক হবে। হতে হবে, এবং এটার জন্য 12-13টা চিঠি দেওয়া হয়েছে, তারা কোনো রকম উত্তর দেয়নি, সেই জায়গাটায় আলোচনায় আসবো। কিন্তু ওই যে একটা কথা বললেন আমেনা মহসিন মুন্সি ফয়েজ, যে হিন্দুত্ববাদী দল বিজেপি, নো ডাউটলি আমরা যদি বলি আরো ক্লিয়ার করে মৌলবাদী, সেটা হ্যাঁ, হিন্দু of course, তারা হিন্দু একটা সংগঠন হোক আর মুসলিম, না, আমাদের সেটা- এখানেও জামাত তো মানে ইসলামপন্থী দল, হ্যাঁ, of তাদের সাথে course, সম্পর্কটা ভালো থাকা উচিত ছিল, কিন্তু এত বৈরী কেন? বরং মানে কি বলে মামাতো ভাইয়ের মতো সম্পর্ক থাকা উচিত ছিল। পাশাপাশি ইয়ে ভারত বিদ্বেষ, ভারতের বিরুদ্ধে কথা বলা, আমাদের এখানে এই জিনিসটা কেন গ্রো করলো? কারণ ধরেন ইট্টি মারলে তো পাটকেলটিও খেতে হবে। আমরা প্রতিদিনই বলি ভারতকে এটা করব, ভারতের এটা ইউজ করবো না, ভারতকে এটা বাদ দিয়ে দেবো। এটা শুনলে ওরা কি বসে থাকবে? একদম আপনার কথাগুলো আমি একদম একমত আপনার সাথে যে এই জিনিসটা সঠিক নয়, উচিত না আমাদের। হ্যাঁ, সারাক্ষণ ভারত বিদ্বেষী কথাবার্তা বলা, কারণ আমাদেরকে আবার ভারতের কোলে সাথে- উঠে থাকাও ভারতের সাথে উচিত থাকতে নয়। হবে, আমাদেরকে ভারতের সাথেই তো থাকতে হবে, থাকতে হবে। এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। ভারত আমার চতুর্দিকে, অনেকে তিন দিকে বলে, আমি চতুর্দিকে বলি সবসময়, কারণ বঙ্গোপসাগরটাও তাদেরই প্রভাব বলয়, ইচ্ছা করলেই তারা যে কোনো সময় আমাকে ওখানে বিপদে ফেলতে পারে। তো সুতরাং সেটা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আবার ভারতেরও মনে রাখতে হবে যে আমরা ভারতের পেটের ভেতরে অবস্থান করছি। আমার এখানে যদি অশান্তি হয় তাহলে তারাও খুব শান্তিতে, সুখে শান্তিতে থাকতে পারবে না, তাদেরকে তখন বারবার কার্মিনেটিভ মিক্সচার খেতে হবে। তো সুতরাং এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং সুজন্য দুই দেশেরই প্রয়োজন সুসম্পর্ক রাখা। কিন্তু দুই দেশেই কিছু লোক আছে যে আমাদের এই সম্পর্কটা যত এখানে উত্তেজনা তৈরি করতে পারলে তারা অভ্যন্তরীণ রাজনীতিতে বিভিন্ন রকমের সুবিধা পায়। সেই জিনিসটা হলো আমাদের সমস্যার কারণ। আমাদের এখানে ভারত বিদ্বেষী সরকার যখন থাকে, যেই সরকারে থাকুক, তারা কিন্তু ভারত বিদ্বেষী হয় না। সরকার যেই গঠন বিরোধীতে থাকলে তখন বিরোধীতে বিদ্বেষী থাকলেই ভারত বিদ্বেষিতা বাড়ে। তার কারণ কি? সরকারে যে থাকে তার হলো ভারতের সাথে সুসম্পর্ক না থাকলে তার কাজগুলোই তো সে ঠিক মতন করতে পারবে না। দুটো সমস্যা, একটা হলো যে অনেক কাজের জন্য ভারতের উপর আমরা নির্ভরশীল, সেগুলো সঠিকভাবে করতে হলে ভারতের সাথে একটা সুস্থ সম্পর্ক থাকতে হবে। দুই নম্বর হলো যে আমার যদি ভারতের সাথে সম্পর্কটা ভালো না থাকে, সারাক্ষণ যদি আমাকে আমার ঘাড়ের পেছন ফিরে তাকাতে হয়, তাহলে অন্যদের সাথে আমার সম্পর্কগুলো ভালো করে করতে পারবো না, আমার অভ্যন্তরীণ কাজগুলো আমি ঠিক মতন করতে পারবো না। সেই জন্য আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভারতের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাথে তার সমস্ত প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখা। কিন্তু কথা হয় কি, রাজনীতি তো অত সহজ না। আবার কূটনীতিতে যেমন কতগুলো জিনিস আমরা মনে করি যে এগুলো হওয়া উচিত, কিন্তু রাজনীতি আবার ওটা ফলো করে না। সেই জন্য যেমন ভারতের যদি প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো থেকে সবচেয়ে বেশি লাভ কার? ভারতের, হ্যাঁ, তাই না? আমাদের সবার লাভ। কোনো প্রতিবেশীর সাথে তার ভালো সম্পর্ক নাই, কোনো প্রতিবেশীর সাথে তার ভালো সম্পর্ক নাই, তাতে ক্ষতিটা কার হচ্ছে? তার কি ক্ষতি হচ্ছে না? তো সেই জিনিসটা বুঝবার মতন মানসিকতা তাদের নাই। মানসিকতাটা হচ্ছে কিভাবে অভ্যন্তরীণ ইয়েতে সস্তা কি বলে জনপ্রিয়তা অর্জন করা যায়। যখনই দেখবেন যে ইলেকশন আগায় আসলে, যখনই কোনো রকম কন্টেস্ট আগায় আসে, তখনই যুদ্ধংদেহী ভাব তৈরি হয়, কারণ ওইগুলোতে লোককে টানা যায়। তো সেই জন্য সেইখান থেকে বের হয়ে আসতে হলে দুই দেশেই সত্যিকার অর্থে কি বলা যায়, নিজের দেশের স্বার্থ রক্ষা করতে চায় এরকম সরকার থাকা দরকার। কিন্তু দুই দেশেই আমাদের হয়ে যায় কি, সরকার চাইলেও সরকারকে করতে দেওয়া হয় না। কিন্তু ওদের দেশের একটা খেয়াল করে থাকবেন, পশ্চিমবঙ্গের নির্বাচন, আসামের নির্বাচন, ত্রিপুরার নির্বাচন, সব জায়গাটায় বাংলাদেশ একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায় না। কিন্তু এর ফলে কি তাদেরও কি এই যে এইগুলো যে উত্তেজনা তৈরি হয়, তাতে তাদেরও তো অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের যা যা করা উচিত, যে উন্নতি করার চেষ্টা করা উচিত, সেগুলো তারাও তো করতে পারে না, তাদের জন্য ক্ষতিকর। কিন্তু সেইটা তারা ওইভাবে অত গায়ে লাগে না, কারণ তারা বিশাল দেশ, তারা অনেক ক্ষতি স্বীকার করেও আমাদেরকে কষ্টে ফেলতে পারে। ওই আমি বারবার একটা কথা বলি যে তাদের নাকটা অনেক বড়, বারবার কাটতে পারে, কিন্তু আমাদের নাকটা ছোট, তো আমরা নাক একবার কাটলেই আমরা খুব কষ্টে পড়ি। তো সুতরাং ওই দিক থেকে চিন্তা করলে আমাদেরকে বেশি উদ্যোগ নিতে হবে যে সম্পর্কটা যাতে একটা স্বাভাবিক পর্যায়ে থাকে। কারণ তারা যতটা সহ্য করবার ক্ষমতা তাদের আছে, তাদের অনেক বড় ডেপথ, হ্যাঁ, কিন্তু আমার তো সেটা নেই। আমাকেই চেষ্টা করতে হবে কিভাবে সম্পর্কটা ভালো রেখে ভালো থাকে, সম্পর্কটা ভালো রেখে সামনে চলা যায়। কিন্তু এই সম্পর্কটা ভালো রাখার জন্য
একটা মানে বার্সাই ভিউ বলি বা একটা বার্তা বলি, দীনেশ ত্রিবেদী ঢুকেই যেটা বললেন যে উনি 140 আর 20 এই 160 কোটি মানুষকে আলাদা করে দেখেন না, সেই দুই দেশ মিলে একসঙ্গে যদি আমরা সামনে আগাতে পারি তাহলেই বিষয়টা আরও খুব সুন্দর হয়। এই বার্তাটা আসলে কি, এটা আলোচনায় আসবে। একটা বিরতি নিয়ে আসি আমেনা মোহসিনকে দিয়ে। আমেনা মোহসিন যে প্রশ্নটা করে গিয়েছিলেন মনে আসছে নিশ্চয়ই, মানে দীনেশ ত্রিবেদীর সেই বক্তব্য, 160 কোটি মানুষকে উনি আলাদা দেখেন না, এই দুটো দেশের 160 কোটি মানুষ একসাথে কাজ করবে এটাই উনি চান, আলাদা করে বলার কিছু নাই। মানে কোনো বার্তা খোঁজেন কি, বা অনেকেই খুঁজছে কিন্তু? না দেখুন, অনেক কিছু না আমরা পলিটিক্যাল রেটরিক হিসাবে ব্যবহার করে থাকি, এবং যেটা হলো কি আপনি ডোমেস্টিক কনস্টিটুয়েন্সির জন্য অনেক কিছুই করতে পারেন, আপনি বলতে পারেন, আপনি স্লোগান দিতে পারেন, কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি আমাদের কাছে অন্য কোনো কনস্পিরেসি থিওরি আপনি চাইলে অনেক কিছু ফ্যাশন করতে পারেন, দেয়ার ইজ নো ডিনাইং দেয়ার, বাট যে কথাটা আমরা বারবার এখানে আপনাদের এখানেও বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি যে ভারত বাংলাদেশ মানে দুটো দেশের মধ্যে আমাদের কিন্তু অপশনসগুলো খুব লিমিটেড। আমাদেরকে একের সাথে অন্যর সাথে কোঅপারেট অবশ্যই করতে হবে, এবং সেই কোঅপারেশনের জায়গাটা থেকে আমরা বের হয়ে আসতে পারি না, বিকজ আমাদের মানে আমরা তো ভারতের সাথে যুদ্ধ করতে পারি না, বা ভারতও কখনো আমাদের সাথে যুদ্ধ করতে চাইবে না, বিকজ এই জিনিসটা আমাদেরকে ভারতেরও মাথায় আছে যে বাংলাদেশ কিন্তু একটা ভিন্ন ধরনের একটা দেশ, মানে যেখানে জনগণ, ধরেন জুলাই অভ্যুত্থানটা আমরা যদি নিই, আমরা আমাদের 71 নিই, মানে আমরা কিন্তু আমাদের জনগণ পথে থাকে এবং তারা বিদ্রোহ করে। সো ইটস নট আ পিস অফ কেক, রাদার একটা যেটা বলে না ডেমোগ্রাফিক থ্রেট, সেই ধরনের একটা সিচুয়েশন। সো সেই জায়গাগুলো থেকে আমি কথাটা আবারও ওই জায়গাটাতে যাব যে আমাদের আসলেই কোঅপারেট করতে হবে, কিন্তু একটা যে জায়গা যেখানে অ্যাম্বাসেডর মুন্সি ফেজ বলছিলেন যে আমাদেরই বেশি ইনিশিয়েটিভস বা এফার্টগুলো দিতে হবে, বাট সেখানে আমার প্রশ্নটা থেকে যায় যে আমরা কতটুকু মানে ইনিশিয়েটিভেরও তো একটা মাত্রা থাকে এবং কতটুকু এফোর্ট দেবো। তখন যেই জিনিসগুলো এখন দাঁড়াচ্ছে, ইটস অলমোস্ট লাইক আপনি দেখেন ওদের যখন ওয়েস্ট বেঙ্গলে ইলেকশনসটা হচ্ছিল, যে ধরনের কথাবার্তাগুলো হয়েছিল, ব্যবহার করা হয়েছিল, সেটা কিন্তু দ্যাট ওয়াজ এনাফ টু প্রভোক এনি স্টেট, কিন্তু আমরা চুপ থেকেছি। আমরা এবং ধর শেখ হাসিনার ব্যাপারেও কিন্তু আমরা বলছি লিগ্যাল প্রসিজারে যাব, এর চাইতে বেশি আমরা কথাবার্তা বলছি না। মুখ্যমন্ত্রী তো বলেছেন যে হেলিকপ্টারের নামে দিয়ে যাবে শুভেন্দু অধিকারী। না, উনি অন্যভাবে বলেছেন জিনিসটা, ওই আর কি, মানে কথাটার অর্থ এরকম দাঁড়ায় উনি যে বলেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার উনি দেশে ফিরবেন, তাকে হেলিকপ্টারের নামে দেওয়া হবে। আপনি মনে হয় না কি দ্যাটস আ ভেরি প্রভোকেটিভ স্টেটমেন্ট? অবশ্যই। সো তারপরে আমরা মানে সেই জায়গাটাতেই বলছি যে আমরা কতটুকু মানে কোন পর্যায়ে গেলে এটাকে আমরা নতজানু বলবো এবং কোন পর্যায়ে গেলে একটা ডিপ্লোম্যাটিক এফার্ট বলবো, সে মাত্রাটা বোধহয় আমাদের ঠিক মানে একটা সীমানা টানা উচিত, একটা সীমারেখা সেখানে থাকা দরকার। এবং আপনি যদি বেশি নমনীয় হয়ে যান, সেটাকে একটা সাবমিসিভ পলিসির মধ্যে দিকে এটা চলে যাবে, পেয়ে বসবে কিনা। হ্যাঁ, এবং দেখেন নেপাল, এবং অনেকে বলে নেপাল ভুটান এগুলো আনে, নেপাল আর ভুটানের সাথে কিন্তু ভারতের ডিফারেন্ট ইকুয়েশন, বাংলাদেশের সাথে কিন্তু সেই ইকুয়েশনটা নেই। সো সেই জায়গাগুলোতে, এবং ভুটানের ফরেন পলিসি কিন্তু নিয়ন্ত্রণ করে ভারত, একসময় নেপালেরও করতো, ইদানিং আমরা দেখছি নেপাল নিজের একটা ইন্ডিপেন্ডেন্স অ্যাসার্ট করছে, এবং নেপালের যারা রাজনৈতিক বিশ্লেষক তারা নিজেরাই বলে যে তারা চীন এবং ভারতের এই বাইনারি থেকে বের হতে পারছে না। তো বাংলাদেশ কিন্তু সেটা না। বাংলাদেশ অন্য মানে বাংলাদেশ ইজ লাইক এনি আদার ইন্ডিপেন্ডেন্ট সভরেন কান্ট্রি। এখন ভারতে যারা আছেন তারা যদি মাথায় এটা রাখেন যে স্বাধীনতা যুদ্ধে তাদের অবশ্যই অবদান আছে, আমরা ওটা অস্বীকার করছি না, কিন্তু এইটা যদি ওরা মনে করে যে তারাই মুখ্য ভূমিকা পালন করেছে এবং আমরা আজকে অ্যাসার্ট করছি আমাদের ইন্ডিপেন্ডেন্স, সেটা তো আমরা মেনে নিতে পারি না। তাই ওই জায়গাটায় আমি একটু আসতে চাই যে সেটা হচ্ছে কতটুকু এফোর্ট আমরা দেব, এটা একটা বিষয় আছেই।
পাশাপাশি এই যে দীনেশ ত্রিবেদীর কথাটা বললাম, দেখেন যে আগের পর্বে আপনি বলেছেন যে কোনো নেইবারের সাথে তার সম্পর্ক ভালো না। সার্ক বলে একটা সংগঠন দাঁড়িয়েছিল, যে সংগঠনটা দুই দেশের মারামারির ফাঁকে পড়ে সংগঠনটার অবস্থায় খারাপ, কিন্তু সংগঠন আছে, সংগঠনের বেতন ভাতা সব পাচ্ছে সবাই, অফিস টফিস সব আছে। এরকম সংগঠন থেকেই বা লাভ কী? আমরা ছোট্ট একটা জায়গা, এই এশিয়ার মধ্যে এই 7টা দেশ নিয়ে যদি আমরা একসাথে থাকতে না পারি, তাহলে এত বাড়াবাড়ি করে এত লম্ফঝম্প করে এই সংগঠন থাকারও তো দরকার। এই সংগঠনের কথায় আপনার কথা থেকে আমি একটা জিনিস ইয়ে করি, আমি সব অনেক সময় বলার চেষ্টা করি এটা, সেটা হচ্ছে ভারত বিশাল দেশ, আমাদের এই আশেপাশে আমরা সব ছোট ছোট দেশ, বিরাট একটা পপুলেশন, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার অনেক মর্যাদার স্থান রয়েছে, অনেক ভুলভ্রান্তি করছে, অনেক তাকে ক্রিটিসাইজ করবার মতন অনেক কিছু আছে, তো তারপরেও তার আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা নেতৃত্বের স্থান দখল করবার মতন ক্লেম আছে। কিন্তু সেই ক্লেমটাকে যদি তাকে সত্যি সত্যি ইয়ে করতে হয়, এস্টাবলিশ করতে হয়, তাকে কি করতে হবে? তার প্রতিবেশীদের সাথে সম্পর্কগুলো ভালো করতে হবে। সেটা যদি তার প্রতিবেশীদের সাথে সে ভালো সম্পর্ক করতে না পারে, সে কি নেতৃত্ব দেবে? তো সেইখানে ভারত নিজের ভালোটাই বুঝতেছে না, নিজের স্বার্থটাই ঠিক মতন বুঝতেছে না। সে যদি আমাদেরকে একটু আমাদের সাথে ভালো ট্রিট করে প্রতিবেশীদের, লাভটা তার বেশি হবে। একটু আগেও আমি সেই কথাটাই বলেছিলাম, এইটুকু বুঝবার মতন ক্ষমতা এখনও পর্যন্ত হয় নাই। তার ওই মুশকিলটা হয়ে যায় কি, তাদের যে অভ্যন্তরীণ রাজনীতি, সেটার চাপে পড়ে তারা ওই জিনিসটা ভুলে যায়। তো সেইখানে হলো সমস্যা। কিন্তু আমরা কতক্ষণ চেষ্টা করবো কি, সেখানে আমি মনে করি যে সমস্যা হবে। আমরা যেমন শক্তভাবে দাঁড়াবো, ওরা ঠেলে দিতে চাইলে আমরা সেখানে বাধা দিব, কিন্তু আমাদের তাদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টাটা কখনোই বন্ধ করা যাবে না। আমাদেরকে তারা উদ্যোগ না নিলেও আমাদেরকে চেষ্টা করতে হবে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, কারণ স্বার্থটা আমাদের বেশি। সমস্যা হলে আমাদের ক্ষতিটা বেশি হয়, তারা অনেক সহ্য করে নিতে পারবে, আমরা পারবো না। সুতরাং নিশ্চিতভাবে আমাদেরকে অনেক জায়গাতেই দেখা যাবে যে ছোট দেশ বড় দেশের সাথে ইয়েতে পারছে না, কিন্তু তারা যখন ছাড় দিয়ে তাদের সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করে, তাতে তাদের কোনো শেষ পর্যন্ত ক্ষতি হয় না। যখন সম্পর্কটা সত্যি সত্যি ভালো হয়, তখন সব পক্ষই উপকৃত হয়। আমরা একটু আগে ইউরোপের কথা আমরা এমনি আলোচনায় বলছিলাম। ইউরোপে একসময় দেশগুলোর মধ্যে প্রচুর ঝগড়াঝাঁটি, প্রতিদিনের কনফ্লিক্ট চলছিল, কেমন, কিন্তু এখন তারা তো মোটামুটি ভালোই থাকে পরস্পরের সাথে। যারা একসময় একেবারে পরস্পর বড় রকমের শত্রু ছিল, তারাও এখন সুখে শান্তিতে থাকে, কারণ তারা ওই পরস্পরের ইয়েগুলোকে মেনে নিয়েছে, বুঝতে পেরেছে যে কার কতটুকু কে কতটুকু এক্সপেক্ট করতে পারে কার কাছ থেকে। সেজন্য ছোটো দেশগুলোও ভালো আছে, বড় দেশগুলো ছোটো দেশগুলোকে অহেতুক বিরক্ত করে না। কিন্তু সেখানে যাওয়ার জন্য আগে একটু সবাইকে একটু থিতু হয়ে বসতে হবে, প্রয়োজন হলে কিছু ছাড় দিয়ে বুঝতে হবে যে না, দেখো, আমার সাথে তোমার সম্পর্ক ভালো করলে তো আমার যেমন লাভ, তোমার লাভ আরও বেশি, আর নাইলে আমিও কিছু করতে পারবো না, তুমিও কিছু করতে পারবো না। এই জিনিসটা বোঝানোর মতন একটা এখানে আমাদের যে সরকার আছে তার যেমন দায়িত্ব আছে, আমাদের মিডিয়া তাদেরও দায়িত্ব আছে। তারা সারাক্ষণ খালি যদি আমাদের দুই দেশের মধ্যে কী সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু কিভাবে সেটাকে সমাধান করা যায় সেগুলো নিয়ে যথেষ্ট কনস্ট্রাকটিভ লেখালেখি না করে, তাহলে হয়তো তারা যথেষ্ট হেল্প করতে পারছে না। কিন্তু তাদের হেল্প করার সুযোগ আছে আমাদের দেশে, ভারতে, দুই দিকেই। এখন আমরা বলতে পারি যে না, আমাদের দেশের কি বলে মিডিয়ার চেয়ে ভারতের মিডিয়া অনেক বেশি একপেশে, বলতেই পারি আমরা সেটা। সেখানেও কাজ করার আছে। তো সেখানে এগুলো আমার মনে হয় যে আমরা যদি নিয়মিত যোগাযোগের ব্যবস্থা থাকে, নিয়মিত যদি আমরা কথাবার্তা বলি, তাহলে এই জিনিসগুলো আস্তে আস্তে একটা জায়গায় চলে আসবে। যেমন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা তো পারি না, ওরা অনেক শক্তিশালী, কিন্তু তারপরেও যখন ডায়ালগসের ব্যবস্থা হলো বিভিন্ন বিষয়ে, তখন কিন্তু একটা জিনিস হলো যে না, আমরা সব কিছু নিয়ে কথা বলতে পারছি। তো সেই রকম আমাদের চেষ্টা করতে হবে যে সেরকম কিছু তৈরি করা যায় কিনা। ভারতের সাথে আমরা সবসময় আলাপ আলোচনা করি, কিন্তু ওই ধরনের কোনো কাঠামো কি আমাদের তৈরি হয়েছে? কিছু আছে আমাদের, কিছু কিছু বিষয়, যেমন পানি, নদী ইত্যাদির ব্যাপারে কিছু আমাদের স্ট্যাবলিশড আছে, স্ট্রাকচারস আছে যেখানে আমরা কথাবার্তা বলি, কিন্তু আমার মনে হয় যে এরকম আরও দরকার। জি জি, আমি যে আমেনা মহসিন একটা কথা বলেছেন, সতর্কভাবে আমাদেরকে এগোতে হবে, বিশেষ করে পুশিনের বিষয়টা নিয়ে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন 12-13টা চিঠি দিয়েছে, একটারও উত্তর তারা দেয় নাই। তাহলে আর কত চেষ্টা আমরা করব?
আর কত সতর্ক হব, কিভাবে চিঠি এগোবো? দিয়ে তো- একটা ছোট্ট বিরতি এখন নিয়ে তারা এসে চিঠি উত্তরটা নেই। দিল না। তারা চিঠির উত্তর দিল না বলে কি আমি থেমে যাব? না, আমাকে থেমে তো অবশ্যই চেষ্টা যাবো। করতে হবে না জি, নাকি? কিন্তু আবার এটা তো আমারই তো ক্ষতি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে এরকম যদি চলতে থাকে তাহলে সম্পর্ক আরো অবনতি হবে। এই জায়গাটা আলোচনা আসতে চাই। মহসিন, আপনি যে প্রসঙ্গটা তুলেছিলেন সে জায়গাটায় আলোচনা, আর কত আমরা নমনীয় হব বা সতর্ক থাকব, আর কত কূটনৈতিকভাবে আগাবো যাতে ওরা পুশিন বন্ধ করে, যাতে ওরা সীমান্ত হত্যা বন্ধ করে। এই দুটো জিনিস, পুশিনটা তো ইদানিং বেশি বেড়েছে, প্রায় হয়। সীমান্ত হত্যা প্রতি বছরই বৈঠক হয়, হত্যা হবে না 3 দিন পরে হত্যা হয়। পুশিন ওই সীমান্ত বৈঠকের মধ্যেও হত্যাকাণ্ড হয়। এগুলো কিভাবে ঠেকানো যায়? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আপনি ওনাকে সার্ক নিয়ে প্রশ্ন করেছিলেন, এবং আপনি যখন প্রশ্ন করেছিলেন তখন আপনি এই কথাটাও বলেছিলেন তাহলে এরকম একটা প্রতিষ্ঠান রেখে লাভ কি। বাট আপনি এই যে দ্বিতীয়টা প্রশ্নটা করলেন না, সেটার সাথে আমি এটাকে লিঙ্ক আপ করলাম, যেটা আপনি আমাকে করছেন। সেটা হলো যে এই কারণেই এই ধরনের ইনস্টিটিউশনসগুলোর প্রয়োজন হয়। আপনি যেটা অ্যাম্বাসেডর মুন্সি ফায়েজ বলছিলেন যে আমাদের ডায়ালগসে তো বিভিন্ন চ্যানেলস থাকতে হবে। এখন সার্ক আমরা বলতে পারি ইটস আ ডেড হর্স, বিকজ ইন্ডিয়া পাকিস্তানের যে রাইভালরি সেটা কারণে। বাট অ্যাট দ্য সেম টাইম সার্ক কিন্তু বাংলাদেশেরই একটা ব্রেইন চাইল্ড, এবং এটাকে আপনি ভিন্নভাবেও রিভাইভ করতে পারেন। আমরা সার্ক হলো রিজনাল অর্গানাইজেশন, আমরা কি ইন্টার রিজনাল অর্গানাইজেশনে যাইনি, আমরা বিমস্টেকের দিকে যাইনি, আমরা বিবিআইনের মিনি রিজনালিজমের দিকেও গেছি। সো আমরা বিভিন্ন ধরনের সংস্থা রাখতেই পারি। সো যে জায়গাটা সো আমার মনে হয় যে এই সার্ক, আমি কখনই মনে করি না যে সার্কের কোনো প্রয়োজনীয়তাটা নেই, বরঞ্চ আমার মনে হয় যে সার্কটাকে আমরা যদি ভিন্ন ধাঁচে আনতে পারতাম, এবং মেবি সেই এটাকে আরও ক্রিয়েটিভলি রিথিঙ্ক করে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে পারি। প্রয়োজন হলে না হয় আমরা এখান থেকে, আমাদের শিক্ষক সক্ষমতা আছে, সে ক্ষমতা আছে। আমরা আমেরিকা না চাইলে আমেরিকা যাই বলে তাই জাতিসংঘ করে, এইটা তো ওপেন না সিক্রেট। আমরা বলতে আমি বলছি যে যদি ভারত না থাকতে চায়, ভারত থাকলো না, তাহলে আপনি বলতে পারেন তাহলে এটা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন কেমনে হবে? তাহলে সেভাবে তো আমি ওইটাও প্রশ্ন রাখতে পারি যে তাহলে আফগানিস্তানকে তো আমরা সার্কে নিয়েছি, আমরা যদি ম্যাপ ধরি সাউথ এশিয়ার ম্যাপের মধ্যে কি আফগানিস্তান ধরে? তারপরে আমরা এক সময় আমরা দেখেছিলাম, আমরা মিয়ানমারকে ইনভাইট করেছিলাম প্রথম যখন সার্কের কথা বলা হচ্ছিল। মিয়ানমার কি পড়ে? সো আপনি ম্যাপটাকে ভিন্নভাবেও চিন্তা করতে পারেন জিনিসটাকে। এখন আমরা তো বলছি না যে এখানে ভারত থাকবে না। ভারত যদি স্বইচ্ছা, আমার মনে হয় না যে ভারত এখান থেকে বের হয়ে যাবে। এটা হয়তো ডরমেন্ট অবস্থায় তারা থাকতে পারে বা না থাকতে পারে, দ্যাট ইজ আপ টু দ্যাম। বাট আমি আবারও বলছি যে আপনি মিনিলেটারালিজম যেতে পারেন, বিভিন্নভাবে আপনি যেতে পারেন। আমরা ধরেন বিমস্টেকেরই কথা আমি আবারও ফিরে যাচ্ছি সেই জায়গাটাতে, যে বিমস্টেকের মধ্যে তো সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া আছে। তো সাউথ এশিয়া যখন আসে তখন এটা তো পাকিস্তানকে বাদ দিয়েই হচ্ছে, তাই না? তো যে পাকিস্তানকে যদি বাদ দিয়ে হয় তাহলে তো সাউথ এশিয়ান ইনস্টিটিউশন থাকে না, তাই না? সো এইভাবেই আমি বলছি যে ম্যাপটাকে আপনি রিথিঙ্ক করতে পারেন, কিন্তু ইটস নট যে ইটস আ ফিক্সড ম্যাপ, এখানে শেষ। এটা ভাবার কোনো কারণ নাই, এটা ভাবার কোনো কারণ নাই, এটা ইভলভিং। আপনি আপনি এখন যেটা আমার কাছে যেটা মূল প্রশ্ন ছিল যে আমরা আর কি করতে পারি, দেখেন একটা জিনিস হলো কি, যেহেতু ফোর্স ইজ নট অ্যান অপশন ফর আস, এবং এটা হওয়া উচিত না কখনো। সো আমাদের যেটা করতে হবে, আমাদেরকে বর্ডারে ভীষণভাবে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, তারপরে আমাদের যেটা ধরেন এখন যেটা দেখা যাচ্ছে যে সাধারণ জনগণও ওদের সাথে যোগ দিচ্ছে, বিজিবির সাথে, সেই জায়গাটা আমাদের করতে হবে। আমরা ওটাকে একেবারেই টোটালি স্টপ করলাম। আমাদের যে ওপেন জায়গাগুলো আছে, না আমরা হিউম্যান না, দেখেন সেখানে 6 কিলোমিটার পর পর একটা করে চৌকি, আর ওদের হচ্ছে 1 কিলোমিটার পর পর। আমরা তো সেখানেও পারবো না। দেখেন এতটা পেসিমিস্টিক না, এতটা পেসিমিস্টিক হওয়ার কোনো কারণ নেই, কারণ আমার মনে হয় কি জনগণেরও একটা প্রেশার থাকে, এবং ইন্ডিয়া ক্যান নট অ্যাফোর্ড টু লুজ বাংলাদেশ।
একবার তারা আমাদের সেন্টিমেন্টসের এগেনস্টে টোটালি আমাদেরকে অগ্রাহ্য করে আমাদের পরপর যে নির্বাচনগুলো হয়েছিল সেখানে তাদের যে ইন্টারফিয়ারেন্সগুলো হয়েছিল সেখানে সেটা আমরা ধরে নিয়েছিলাম যে 24 ওয়াজ আ ওয়েক আপ কল ফর ইন্ডিয়া। এখন ধরেন এরকমই যদি চলতে থাকে তাহলে ইন্ডিয়া কি, যেটা অ্যাম্বাসেডর মুন্সি ফেজও বারবার বলার চেষ্টা করছেন, যে ইন্ডিয়া কি এফোর্ড করতে পারবে যে একদম একটা আইসোলেশনে চলে গেল, তার নেপালের সাথে সম্পর্ক ভালো না, তার ভুটানের সাথে ধরুন একটা ইয়ের মধ্যে আছে, শ্রীলঙ্কার মধ্যে শ্রীলঙ্কায়ও প্রচণ্ডভাবে ইয়ে আছে। ফয়েজের কাছ থেকে একটু নিতে চাই যে মানে আমাদের যে কনভেনশনগুলো আমরা সাইন করি, ধরেন সার্ক বাদ দিলাম, জাতিসংঘে যাই না কেন, ভিয়েনা কনভেনশন তো সবাই সাইন করেছি আমরা, পাশাপাশি সীমান্ত নিয়ে যে কনভেনশনগুলো হয়েছে সেখানেও সাইন করেছে, সেখানে এরকম গুলি করে মারার তো কোনো কথা নেই, সেখানে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেওয়ারও কথা নেই। তো সেই জায়গাটা আমরা বিচার নিয়ে যেতে পারি, যদি 12, 13, 15, 20 বারের চিঠি দেওয়ার পরেও ভারত উত্তর দিল না, সেখানে তো যেতে পারি আমরা, সামনে যেহেতু জাতিসংঘ অধিবেশন আছে। এইখানে আমার একটু বক্তব্য আছে, আমার সাথে অনেকে একমত হবেন না, কিন্তু সেটা হচ্ছে যে ভারতকে নিয়ে আমি যদি আন্তর্জাতিক ইয়েতে চলে যাই, বিচার চাই ইত্যাদি করি, তাহলে আমরা কিন্তু আমাদের ব্রিজটা ভেঙে ফেলি। আমরা বঙ্গোপসাগর নিয়ে গেছি না, সেটাতে আমরা ওখান থেকে কোনো কিছু পেয়েছি? আমাদেরকে যাই কিছু করতে হবে ভারতের সাথে এগ্রি করে করতে হবে। আমরা তো জিতেছি সেখানে, ওইটা তো ইয়ে না, মানে ওকে, ভারত রাজি না হলে তো আমাদের কিছু করার ছিল না, তাই না? জিতেছি এইভাবে না বলে আমার মনে হয় যে আমার যেই ইয়েটাই হোক, মানে আন্ডারস্ট্যান্ডিংই হোক, সেখানে ভারতকে থাকতে হবে। তো আমার নেইবারকে থাকতে হবে, ভারত বা মিয়ানমার, এরা যদি রাজি না হয় তাহলে আমি হাজার চেষ্টা করেও সেটা যতই আন্তর্জাতিক প্রেশার থাকুক কিছু করতে পারবো না। সেই জন্যে আমার ওইটাকে অ্যাবান্ডন করে নয়, কারণ ওইটাকে অ্যাবান্ডন করা, ভারতের সাথে আলাপ আলোচনা বাদ দিয়ে, আপনার কথার থেকে আমি যেটা ধরতেছি যে বাদ দিয়ে আমরা আন্তর্জাতিক ইয়েতে যাই, সেটা নয়। আন্তর্জাতিক ইয়েতে আমরা যেতেই পারি, আমাদের বন্ধুদের সাথে আমরা আলাপ করতে পারি, কিন্তু ভারতের সাথে ওপেনলি শত্রুতা করে কোনো লাভ নাই। হ্যাঁ, ওরা যদি আমাকে কোনো রকমের বিপদে ফেলতে চায়, তারা আমার বর্ডারে কোনো রকমের অনুপ্রবেশ করতে চায়, সেটাকে আমি বাধা দিব, শক্তভাবে বাধা দিব, সে সম্বন্ধে কোনো দ্বিমত নেই। কিন্তু আমি তাকে অ্যাটাক করব না, 1 নম্বর। 2 নম্বর, আমি চেষ্টা করব সব রকমের উপায়ে তার সাথে আলাপ আলোচনার চ্যানেলগুলো খোলা রাখা, এবং বারবার আমার যতবার প্রয়োজন বারবার বলতে থাকবো, চলো আমরা আলাপ করে সমস্ত সমস্যার সমাধান করি। এখন আমরা তাই করছি। আজকে সাকসেসফুল না হলে, ওরা যদি আলাপ না করে, তারপরে কি আমরা এটা চেষ্টাটা বন্ধ করে দেবো? না, আমরা চেষ্টা চালিয়েই যাব, কারণ গরজটা আমাদের। সেই জন্যে বুঝতে হবে যে আমরা যদি দুই দিকেই ওখানে বাধা দিচ্ছি এবং আলাপ আলোচনার চেষ্টা করছি, সেটাই একমাত্র পথ। এবং তারপরে যদি মনে হয় যে এমন কিছু তারা করছে যেটা আমাদের আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা, সেটাও আমরা চেষ্টা করব। সেটা আমরা আগেও করেছি, এখনও করতে পারি, কিন্তু ওপেনলি ভারতের সাথে শত্রুতা করে আমরা খুব সুবিধা করতে পারবো না, সেটা অ্যাভয়েড করতেই আমি পছন্দ করব। শেষের দিকে আসি, এই প্রথমবারের মতো ভারত একজন রাজনীতিবিদকে হাইকমিশনে করে পাঠিয়েছে আমাদের এখানে। এর আগে সবগুলো ছিল সবাই সরকারি কর্মচারী, সরকারি কর্মকর্তা। এটা একটা বার্তা বা এটা একেবারে পুরো সত্যি না, একদম শুরুর দিকেও রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছেন আমার ধারণা। আমার মনে হয় এই প্রথম। যাই হোক, এটা হয়তো দ্বিমত থাকতে পারে, কিন্তু এই পলিটিক্যাল পার্সন যিনি একসময় রেলমন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় বিজেপির রেলমন্ত্রী ছিলেন, তিনি এসছেন। তার মাধ্যমে আমরা আসলে পলিটিক্যালি অনেক কিছু সমাধান করতে পারবো কিনা, কি মনে হয় আপনার? এটা তো দেখার সময় লাগবে, সময় বুঝতে পারবো। উনি একলা তো আর কিছু করবেন না, হি কুড বি আ পজিটিভ ফ্যাক্টর। যে কথাটা উনি বলেছেন সেটার মধ্যে যেমন আপনি নেগেটিভ খুঁজতে পারেন, আবার ওই কথাটার মধ্যে পজিটিভ খুঁজতে পারেন, তাই না? আমাকে যদি এখন আজকে ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাঠাই দেওয়া হয়, আমি হয়তো এইরকমই একটা কথা ওখানেও বলবো। সুতরাং এই কথাটা একটা নিউট্রাল কথা। এখন উনি কি করেন সেটা দেখতে হবে। আশা করব যে তার কাজটাই তো হচ্ছে দুই দেশের সম্পর্কটাকে ভালো করা। এখন সেখানে যদি এখন তার দেশের ইয়ে থেকে তার ইয়ে থাকে যে তাকে বলে দেওয়া হয় না সম্পর্ক ভালো, কিন্তু অন আওয়ার টার্মস, হ্যাঁ, বাংলাদেশের কাছ থেকে এইগুলো আদায় করতে হবে, তখন সে কথা কিছু করতে পারবে কোনো কারণে, তাই না? তো সুতরাং আমরা আশা করব যে তিনি, আমরা ভালো সম্পর্কের জন্য অবশ্যই আশা করব সবসময়। আপনাকে অনেক ধন্যবাদ মুন্সি ফয়েজ, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডক্টর আমেনা মহসিন, আপনাকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। শেষ করছি আজকের প্রযত্নে বাংলাদেশ। ডিবিসির সঙ্গে থাকবেন।